নমস্কার বন্ধুরা, চন্দ্ররান্নাঘরে স্বাগত। আজকে আপনাদেরকে আমি আমার কাছে নতুন খুব সুন্দর একটা রেসিপি দেখাচ্ছি। খুব সাধারণ, দেখছেন তো জল ফুটছে না, সকালে চা খাওয়া হয়ে গেছে, আবারও চা করব, আমার হাজব্যান্ডকে দেব। তো এই যে জল ফুটছে দেখছেন উনুনে, এই জল দিয়ে আমি কি করব, ময়দার রুটি করে দেখাবো। হ্যাঁ, এই দেখুন, এই যে ময়দা দেখছেন, ময়দা, এই গরম জল দিয়ে আমি আপনাদের রুটি করে দেখাবো। হ্যাঁ, কেমন সুন্দর রুটি হয় সেটাই দেখাচ্ছি। এর মধ্যে একটু দিয়ে দেব লবণ। হ্যাঁ, আর এই যে গরম জল, এই গরম জলটা আমি ঠান্ডা করে এটা মাখবো। হ্যাঁ, আচ্ছা, আমি মাখা দেখাচ্ছি আপনাদের, তার আগে একটা কথা বলবো। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই আশা করি ভালো আছেন। অনেকদিন গল্প হয় না, কারণ গরমের জন্য খুব অস্বস্তিকর গরম, তো রান্নাবান্না অত সুবিধার করতে পারছি না। আচ্ছা, আজকে আপনাদের আমি ময়দার রুটি করে দেখাচ্ছি। এই ময়দার রুটি করতে গিয়ে আজ একটা কথা মনে পড়ছে, যে আমি তো আমার জীবনের কিছু কথা আপনাদের বলেছি, যে আমি গ্রামে মেয়ে, প্রথমে ডিস্ট্রিক্ট টাউন বালুরঘাটে পড়াশোনা করেছি। গ্রাম হলো হিলি, তারপরে ডিস্ট্রিক্ট টাউন বালুরঘাট বাবার কাছে বড় হয়েছি। 5 থেকে 10 পর্যন্ত ছিলাম। আমার স্কুল টিচার প্লাস আর্টিস্ট ছিলেন, তারপরে ফটো আর্টিস্ট আর কি। তারপরে আমি মাধ্যমিক পাশ করে কলকাতায় চলে আসি। কলকাতায় এসে আমার দাদাদের কাছে ছিলাম। দাদারা কেউ বিয়ে করেনি, 3 দাদা ছিল, মেজদা, শেষদা, ছোটদা। ছোটদা সুরেন্দ্রনাথ কলেজে পড়তো, আমিও পড়তাম, কারণ দাদার তখন লাস্ট ইয়ার আর আমি সবে 11-এ ঢুকেছি। তো তখন আমি যখন কলকাতায় ঘুরতে এসে থেকে যাই দাদাদের কাছে পড়াশোনা করব বলে, তখন দাদারা তো অলরেডি কন্ট্রাক্টারি করে, কেউ প্লাম্বিং কন্ট্রাক্টর, কেউ বিল্ডিং কন্ট্রাক্টর, এসব কন্ট্রাক্টারি করে, সবাই এক একটা লাইনে ঢুকে গেছে। আবার তো কাজের মাসি রান্না করতো, রান্নার একটা বয়স্ক মহিলা ছিল, উনি তো অসুস্থ হয়ে 2 মাস আমি আরাম করেছি। তারপর অসুস্থ হয়ে চলে গেলে আমার ঘরে সব চাপ পড়লো। আমি তত ভালো রান্না জানি না, সবে একটু একটু শিখেছি। তা আমার ছোটদা রান্না জানতো, তো ছোটদা আমাকে দেখিয়ে দেখিয়ে দিত। তো দাদা, আমার এক দাদা শেষদা, তার কথাই আমি আজকে বেশি করে বলবো। ছোট্ট থেকে কোলে পিঠে মানুষ করেছে আমাকে। আর ওই দাদার গুণের শেষ নেই, এত ভালো ছিলেন। নেই, আজকে চলে গেছে জানেন তো। 2000 সালে হার্ট অ্যাটাক হয়ে, 7 দিন কি 10 দিনের জ্বরে হার্ট অ্যাটাক হয়ে, অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু চলে গেছেন। তো অদ্ভুত লাগে জানেন, দাদা যখন ছোটবেলায়, আগে এই কথাটা বলিনি, তো এই যে ময়দার রুটিটা করছি না, তো দাদা রাত্রিবেলা রুটি খেত। তো ময়দার রুটি তো আমি কোনোদিন করিনি। তো আমি তো আটার রুটি জানি, তো ঘরে আটা ছিল না, আর আমি না বলতে ভুলে গেছিলাম, অত তো সংসারই না। এখন যেমন থাকতেই বলি আমার হাজব্যান্ডকে একটু আটা এনে দাও, তখন ছিল না। তো দাদা রাতে যখন খেতে বসেছে, আমি ভাত দিয়েছি, দাদা না কোনোদিন আমাকে একটা কথা কোনোদিনের তরে বলেনি। কিন্তু দাদা সেদিন আমাকে বলেছে, তুই তো জানিস আমি রুটি খাই রাতে, তো 2টো রুটি করতে পারিস নি? আমি, দাদা আটা ছিল না। বলে আগে বলিস নি কেন? মনে ছিল না। তো বলে কি ঘরে ময়দা ছিল না? বলছে হ্যাঁ। বলে ময়দার রুটি করে দিতে পারিস নি? আমি আকাশ থেকে পড়েছি, ময়দার আবার রুটি হয় নাকি? ময়দাদের লুচি হয়, রুটি তো কোনোদিন মা খাওয়াইনি আমাদেরকে। রুটি খাইয়েতে, ময়দার রুটি কোনোদিন খাইনি। আর রুটি কি করে, আটা তো আমি তারপরে বলেছি ঠিক আছে, এরপর দিন যখন আটা থাকবে না তখন ময়দার রুটি করে খাওয়াবো। আমি একদিন দাদা আসার আগে আমি ময়দার রুটি করতে নিয়েছি, আটা ছিল, তাও ময়দার রুটি খেতে চেয়েছে, তো ময়দার রুটি করে দিই। সে তো রুটি যেমন করে প্লেন জল দিয়ে আটা মাখি, সে রুটি আর নরম হয় না।
আটা যদিও ময়দাটা নরম হয় না, তারপরে যখন রুটি করি, রুটি তো যখন করি তখন একটু ভালো, তারপরে শক্ত একদম দাঁত দিয়ে ছেড়ে যাচ্ছে না। তা রুটি কি করে খাবে, তো পাঁপড় হয়ে গেছে, তো আমিই খেতে পাচ্ছি না। তারপরে কেউ নেইও আমার কাছে, মা বা দিদিমা বা মাসি কাকি কেউ নেই, কাকে জিজ্ঞেস করবো। তো সল্টলেকে জানেন তো সবাই প্রতিবেশী আছে, কেউ মানে কারো ব্যাপারে না গলায় না, আর হাই হ্যালো করেই দিন চলে যায়। গ্রাম্য পরিবেশ যেটা, সেটা এখানে বড়ই দুর্লভ। যাই হোক, তারপরে আমি আস্তে আস্তে ভাবলাম যে যেটা যদি এত চিট আঠা, একটু যদি গরম জল দিয়ে মাখি, তারপরে এই জল চেঞ্জ করলাম। তখন আমি গরম জল, উষ্ণ গরম জল নিলাম, ফোটানো গরম জল নিলাম। আস্তে 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 দেখলাম যে জলটাকে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে একটু হাত সওয়া গরম দিয়ে ভালো করে মেখে যখন রুটিটা করি, খুব সুন্দর রুটি হয়। তারপর থেকে আর আমি পিছন ফিরে তাকাইনি। তো দাদার কিছুদিন আগেই গেল, মৃত্যুবার্ষিকী গেল। তো দাদার কথা খুব মনে পড়ে। ছোটবেলায় খুব স্নেহের চোখে আমাকে দেখেছে। আমার ছোটদা আমার পিঠি ছিল, ভাই বোন পিঠি ভাই বোন থাকলে খুব ঝগড়াঝাটি হয়। তো দাদা ভীষণ আমার সাথে মানে এটা স্নেহের ভালোবাসা বলুন, খুনসুটি বলুন, যাই বলুন, দাদা না পেছনে খুব লাগতো। আমার ছোটদা খেতে বসেছে, বুকু দেখ কোকিল এসেছে, একটা কাক এসেছে, একটা বিড়াল এসেছে। গ্রামের বাড়িতে তো মাঠে আমাদের উঠোনে তো আসবেই, আর মাঠঘাটে নানা রকম পাখি, গাছগাছালি আছে, সব পাখি বলেন, নানা রকমের পাখি, বাদুড়, কিছু আর অভাব নাই। সন্ধ্যাবেলা পড়তে বসলেও দেখি এই যে আম পেকেছে, তখন বাদুড়ের কি উৎপাত, টুপটাপ আম পড়ছে। তো খেতে বসে দাদা এরকম করতো, এই দেখ কি সুন্দর একটা বিড়াল এসেছে, ব্যাস আমার পাতের বড় আর নেই। আর শেষদা ওই ছোটদাকে কিছু বলতো না, আমার নিজের পাত থেকে বড়াগুলো তুলে না আমার পাতে দিয়ে দিত। মা যখন দেখতো যে ও তো সব ওর বোনকে দিয়ে দিল, তখন মা আবার ভাতের হাঁড়ির মুখের উপরে সেই গরম থাকবে বলে বরফ বলছি, গরম থাকবে বলে সবসময় আমি সর্বদার বরফ করি, তো বড় বড় মুখ দিয়ে বেরোচ্ছে। তো মা ভাতের ঢাকনার পরে বড়াগুলো রাখতো, সব গরম থাকতো, বড় হাঁড়ি ভাবতো, তারপরে সেই বড়াগুলো আমাদের দিত, দাদাকে দিত। দাদা তারপরে খেতে বলছে মা লাগবে না, আমাদের দিত। তো যখন আমি 8-এ পড়ি, তখন দাদা কলকাতায় চলে আসে। তা আমি খুব কেঁদেছিলাম। দাদা আমার ভীষণ প্রিয় দাদা ছিল, গল্প বলানো, কাজ করা। আমি যদি ঘুড়ি উড়াতে যেতাম, আমাকে ঘুড়ি উড়াতে দিত, ডাঙ্গুলি খেলতে দিত, দাদা সব করতে দিত আমাকে। আর ছোটদা শুধু এই মেয়েদের এটা করতে নিই, এই মেয়েরা গেলা খেলে না, এরকম বলতো। দাদার কোনো ছিল না। বাবার একটা ছোট সাইকেল ছিল, সাইকেলটা আমি চালাতে যেতাম, তো বলতো কি হাত পা পড়ে ভাঙবে, তুই চালাবি না, তুই চালাবি না, কিন্তু আমি চালাতাম। একদিন আমার না খুব প্যান্ট পরার শখ ছিল, তো দাদার ফুল প্যান্ট কিনেছে, তখন তো হাফ প্যান্ট, ওই সেই বছরই ফুল প্যান্ট দিয়েছে বাবা। তো আমি ফুল প্যান্টটা না, দাদা তো আমাকে খুব বেশি লম্বা না, আমিও বেটে, তো আমি ওই প্যান্টটা পরেছি, ব্যাস ও দেখতে পেয়েছে, ও তো নেই, ওই ফাঁকে পড়েছি, আর এসে একটা গালে পর ঠাস করে চট দিয়ে দিয়েছে। আমি ভ্যা করে খেতে দিয়েছি। মা বলে যে কি হয়েছে, একটু পড়েছে না, ওর জিনিস পড়বে, ও মেয়ে না, এরকম একটা মনোভাব ছিল। যাই হোক, জানেন একসময় দুঃখও লাগে, দাদাকে ডাক্তারি পড়াবে বলে কতগুলো টিচার দিয়েছিল, আমাকে কিন্তু একটাও টিচার আমার বাবা দেয়নি। নিজে খেটে পড়ো, নিজে খেটে পড়ো, নিজে খেটে পড়ো, এরকম বলতো। তুমি পড়ো, তুমি পারবে, এরকম বলতো। আমাকে টিচার দেয়নি, জানেন তো। আমি অথচ দাদাকে ডাক্তারি পড়াবে, সায়েন্স নিয়ে পড়াবে বলে দুটো টিচার দেখবে, আমি তো হিংসা করিনি। হ্যাঁ, ও ডাক্তারি হবে, বাবার মুখ উজ্জ্বল করবে, করুক, পারিনি, জানেন তো। কলকাতায় এসে এই হাওয়ায় গায়ে এড়িয়ে দিয়ে ডাক্তারি পড়া ওর আর হয়নি। শেষে সরকারি চাকরি করেছে। যাই হোক, তো এই রুটি করতে এসে আমি দাদার কথা কিছু গল্প করছি, শুনলে আপনারা বুঝতে পারবেন যে ভাই বোনের সম্পর্ক যে কত সুন্দর হয়, কত মধুর হয়, বলে বোঝানো যায় না, এটা অন্তর দিয়ে অনুভব করতে হয়। আমার 5টা দাদা, মানে 4টে দাদা, কিন্তু না, দাদার মতো দাদা ওই ছিল। কেন বলছিস আমি, শুনুন তো। 71 সালে যুদ্ধ মনে আছে আমাদের বাংলাদেশে? 71 সালে যুদ্ধের সময়, সেদিন লক্ষ্মী পূজা ছিল।
আমি তখন ছোট, ধরুন তখন 3 থেকে 4-এ উঠেছি। এইটুকুনি বয়সের বুদ্ধি কতটা থাকে আর কতটা আমি প্রকাশ করতে পারবো সেই চোখ দিয়ে আপনারা ক্ষমা করবেন। আচ্ছা, গোলাগুলি হচ্ছে, মানে বাংলাদেশ আর আমাদের ইন্ডিয়ার যুদ্ধ হচ্ছে, সমানে গোলাগুলির আওয়াজ, মানে গুলি যাচ্ছে গুলি আসছে, গুলি যাচ্ছে গুলি আসছে, এরকম একটা আওয়াজ। আওয়াজে আওয়াজে জানলা দরজা সব কাঁপছে, তারপরে মাটি কেঁপে যাচ্ছে এরকম মনে হচ্ছে। মা কি করেছে, আমাদের মেঝেতে পাটি পেতে দিয়েছে। পাটি মানে কি, ওই তাল পাতার যে পাটি হয় সেই পাটি কিন্তু পেতে দিয়েছে। শুয়ে পড়, উঠবি না, ঘর থেকে বেরোবি না। একদিন তারপরে আস্তে আস্তে থেমে গেছে। একদিন বিশাল আওয়াজ দেখি আমাদের বাড়ির সামনে, বাড়ির থেকে একটু দূরে মাঠের মধ্যে বিশাল একটা কামানের মতো গোলা এসে পড়লো। আর মানে আমরা দেখতে তো পাইনি, আমরা আওয়াজটা পেয়েছি, বিশাল বিকট আওয়াজ। আর কিছু তীব্র বেগে আশেপাশে বাড়িতে ওই লোহার টুকরো মতন একদম খোদাই করে দিয়ে গেছে, এরকম করে দিয়ে গেল। হ্যাঁ, আর মাঠে যেখানে পড়েছে সেখানে গর্ত হয়ে গেছে। আর প্রতিদিনই দেখছি, একেই তো বাংলাদেশের জিনিসপত্র পারাপার হয়, ওই পার থেকে ইলিশ মাছ, খেজুর গুড় আসে, এই পার থেকে জামা কাপড়, সাইকেলের পার্টস, ইমিটেশন গয়না, মশলাপাতি সমস্ত কিছু বাংলাদেশে যায়। হ্যাঁ, আমরা নিজের চোখে দেখেছি এগুলো। হ্যাঁ, সাঁওতালিরা আসে দুধ নিয়ে, সেই দুধ বিক্রি করে, ঘাস নিয়ে আসে, ওই পার থেকে সব আসে এই পারে। আমরা ঘাসের আটি 25 পয়সা করে কিনতো, আমার বাবা 10 পয়সা করে কিনতো। হ্যাঁ, সেই দিনগুলোর কথা বলছি। তো সেই কামান এসে পড়লো। তো লক্ষ্মী পূজার দিন এখন বাবা বলছে, আমাদের বাড়িতে বড় করে লক্ষ্মী পূজা হয়, তো বাবা বলছে আজকে নম করে সারো, তুমি নিজেই পুজো করো, ঠাকুরমশাইকে ডাকার দরকার নেই। পূর্ণিমা পড়েছে 8টার পরে, তো 9টার সময় ঠাকুরমশাই কী করতে আসবে আর এই গোলাগুলির মধ্যে, তুমি ছেড়ে দাও, নিজে নিজে পুজো করো। তো মা নাছরবন্দা, আমরা ব্রাহ্মণ না, ব্রাহ্মণের কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন ব্রাহ্মণকে পুজো দিতেই হবে, ব্রাহ্মণের হাত দিয়ে পুজো দিতেই হবে। তো সেই 9টার সময় ঠাকুরমশাই আসলো। সেই ঠাকুরমশাই ভাগ করা আছে, তো উনি মানে আমাদের হিলি ছোট গ্রাম হলে কি হবে, আমাদের পাড়াটা 12 তলা, তারপরে মাস্টারপাড়া, বুড়াহিলি, আপতোর, ঘাসুরিয়া, এইসব সব জায়গা আছে। হ্যাঁ, তো ওই ঠাকুরমশাইটা পুজো করে, মন্ত্রপাঠ তেমন জানে না, অত শিক্ষিত না তো। আর বাবার যে স্কুলে চাকরি করে পণ্ডিত মাস্টারমশাই, সংস্কৃতের পণ্ডিত আর কি, সেই স্যার আমাদের বাড়িতে, আমার দাদার যখন অ্যাক্সিডেন্ট হয়, ওই ছোটদার যখন অ্যাক্সিডেন্ট হয়, ওই মিনি বাসের সঙ্গে বাইক নিয়ে যাচ্ছিল, বাইকে ধাক্কা লেগে ও 3 মাস চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি ছিল, ইন্টারনাল হ্যামারেজ হয়েছিল, বেঁচে গেছে। তো ইন্টারনাল হ্যামারেজ হয়েছিল, মানে রক্ত বেরিয়েছিল কান টান মুখ টুক দিয়ে, তাই বেঁচে গেছে। তো 3 মাস তখন মা বলেছিল পুজো করবে, তখন ওই ঠাকুরমশাই আমাদের ওই পণ্ডিত স্যার এসে পুজো করেছিল, শিব পুজো। তো সেই বাবার পছন্দ, কারণ মন্ত্র উচ্চারণ ঠিক মতো করতে পারে না, আরে ব্রাহ্মণ মানুষ যা দেয় সন্তুষ্ট চিত্তে তাই নাও না, না বাবার ওইসব পছন্দ না, মাও ছাড়বে না। তারপরে পুজো হলো, তারপরে খাওয়া দাওয়া হলো, একটু খিচুড়ি করেছিল, খাওয়া দাওয়া হলো। তারপরে ভোরবেলা 3:30টার সময় ভীষণ গোলাগুলি শুরু হয়ে গেছে, আর অ্যানাউন্স করছে তোমরা সব চলে যাও, হিলির গ্রাম থেকে সব বলছে সব চলে যাও, ওখানে বাস রেডি আছে, বাসে গিয়ে ওঠো। সেই রাতের অন্ধকারে সব জিনিসপত্র ফেলে রেখে মা আমাদের হাত ধরে সেই মেন রাস্তা দিয়ে যে আমাদের বাস স্ট্যান্ডে আসা যায়, সেখানে গিয়ে বাস ধরা তা নয়, আত্রেই না, আমাদের যমুনা নদী, বালুঘাট আত্রে নদী, যমুনা নদীর ধার ঘেঁষে একটা বাঁধ আছে, সেই বাঁধ ভীষণ নোংরা, পাশে সব খাটা পায়খানা সব কিছু মলমূত্র ফেলে, ওইখান দিয়ে যাচ্ছে দুর্গন্ধ। সেই অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে ছোট্ট বাঁধ আছে, সেই বাঁধের প্রতি ক্রমশ যাচ্ছি, গিয়ে আমাদের ব্রিজে উঠলাম, বালুঘাট বাস স্ট্যান্ডে গেলাম, ওখান থেকে হাঁটতে হাঁটতে থানা গিয়ে বক্সিগঞ্জের মাঠ পাড়িয়ে
থানা, ওখানেই থানা, ওখানে গিয়ে বাসে চড়লাম। বাসে চড়ে তো আমরা গেলাম, আর মেজদা বললো আমি বাড়ি পাহারা আছি, তোমরা সবাই চলে যাও। তো মা ওকে রেখে আমরা সব ভাই বোন মিলে আমরা বালুঘাটে চলে আসলাম। বালুঘাটে এসে আমরা উঠবো কোথায়? তখন আমার বড়দিদিও নিয়ে আমাদের স্কুলের যে স্কুলে বাবা চাকরি করে সেই হেডমিস্ট্রেস ওই স্কুলটা দিয়ে দিয়েছে, ত্রাণ শিবির খুলে দিয়েছে। হ্যাঁ, ওইখানে এসে আমরা ঢুকলাম, একটা ঘর বাথরুম সবই পেলাম আমরা। কিন্তু ওখানে এসেও কালেক্টরি ময়দান বলে ওটাকে, সেখানে থানা লক্ষ্য করে আবার ওখানেও কামান পড়েছে। তো সেই আওয়াজে সমস্ত স্কুলের মানে তেতলা বিল্ডিং কাঁচটা দরজা খুলে একাকার। কারণ আমাদের কিছু ক্ষতি হয়নি, কিন্তু দিদিমণি তখন বড়দিদিমণি স্কুলের সব ছাত্রীরা যারা বোর্ডিংয়ে থাকতো তাদের সবাই বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর দিদিমণি যারা বাইরে থেকে এসেছে তারাও তো থাকতেন ওই কোয়ার্টারে, তারাও কিছু কিছু চলে গেছে। তো কিছু ঘর ফাঁকা। তখন বড়দিনী একদিন সকালবেলা এসে আমার বাবাকে বলছে, মাস্টারমশাই আপনি এখানে এর মধ্যে থাকতে পারবেন না, যান হোস্টেলে, ওই ঘর ফাঁকা আছে ওখানে যান। আমাদেরকে নিয়ে আবার হোস্টেলে গেলাম। হোস্টেলে গিয়ে তো আমার বাবা মার কষ্ট, কি করে ছেলে মেয়ে নিয়ে খাবে, কি করে কি করবে, বাজারঘাট করবে, এরকম অনিশ্চয়তার মধ্যে। আমার তো আনন্দ, কারণ বোর্ডিংয়ে গিয়ে কোনোদিন ট্যাপ খুলে জল, শাওয়ারে চান করা, ভালো ঘর, বড় বড় সব ফ্যানের হাওয়া, এইসব দেখে, আর সামনে বাগান সুন্দর সাজানো। আমার দিদিমণি না খুব বাগানের শখ, খুব সুন্দর সাজানো, ফুল তুলে তুলে ওইসব মৌমাছি দেখে আর প্রজাপতি দেখে ওগুলো আমার দিন কেটে যেত। আমার খুব ভালো লাগতো, ছোটো তো তখন এইসব ভালো লাগতো। সামনে আবার বিশাল বাগান আছে, মানে ফরেস্ট মতন আছে, ছোট আর কি ফরেস্ট মতো আছে। ওখানে আম জাম পাকুর আমরা সব কিছু পাওয়া যায়, তো ওখানেও ঘুরে বেড়াতাম, আমার বেশ মজা ছিল। তারপরে জানেন তো, সেই তখন আমরা তো চলে আসলাম, গরু বাছুর এগুলো কি হবে? আমার শেষটা 16 মাইল রাস্তা, ওই গরুকে মানে মাতার মতো সেবা করতো। যখনই কোথাও যেত গরুকে প্রণাম করে যেত। সেই গরু আর বাছুরকে নিয়ে, সবে বাছুর হয়েছে 2-3 মাসের হবে হয়তো, সেই বাছুর আর গরুকে নিয়ে আর সাথে চিরামুড়ি বেঁধে নিয়ে সেই 16 মাইল রাস্তা টুকটুক 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 করে নিয়ে এসছে। গরুগুলোকে কোল ছাড়া করেনি। 2টো গরু ছিল, তবে একটা গরু আগেই কাকে দিয়ে দিয়েছিল, কালো গরুর দুধ সুস্বাদু বলে না, বাবা কিনেছিল। তো ও গরুকে যত্ন করার পরে যখন দুধ দিত না, তখন বাবা আর একজনের কাছে বিক্রি করে দিয়েছিল, মানে সে নিয়ে গেছে। আর এই গরুটাকে ধবলি গাই বলে। আমি এই নিয়ে না ফেসবুকে লিখেছি। ওই বাছুরকে নিয়ে আমাদের কালেক্টরি ময়দানে নিয়ে এসে ওখানে একটা ঘরে রেখে দিত। পড়বি পর, গরুর কোনো ক্ষতি হয়নি, কিন্তু যেখানে ওই কামানের গোলা মতন একটা পড়েছে, আশেপাশে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের গরু বাছুরের কিছু হয়নি। যতদিন ওখানে ছিলাম, বালুঘাটে ছিল, ততদিনই গরুর খুব যত্ন করেছে। ওই গোলাগুলির মধ্যে, ওই রেস্ট্রিকশনের মধ্যেও গরুর যত্ন করে গেছে। তারপরে কি হয়েছে, আমাদেরকে বালুঘাটও ছাড়তে বললো 71 সালের যুদ্ধে। তো বালুরঘাটেও সেই শুনশান অবস্থা। এখান থেকে আমরা এখন কোথায় যাব? বাবা বলল, আমাদের মেজদি, শেষদা, ছোদ্দা, আমাদেরকে কোথায় পাঠিয়ে দিল? পিসিমার কাছে, বা রায়গঞ্জে পাঠিয়ে দিল। আবার সেই বাসে চড়ে রায়গঞ্জে 3 মাস ওখানে ছিলাম, মা বাবা সবাইকে ছেড়ে। তারপরে 3 মাস পর যখন শান্ত হলো, হয়ে গেল, শান্ত হলো, ওই আমাদের যুদ্ধ থেমে গেল। তারপরে আমরা আবার রায়গঞ্জ থেকে আবার বাড়ি আসলাম। বাড়ি এসে দেখলাম যে আমাদের টিনের চাল ছিল, কোঠা বাড়ি, টিনের চাল টাল কিচ্ছু নেই। হ্যাঁ, ওগুলো পরে বাবা ঠিক করেছে। আমাদের বড় বড় সুপারি গাছ ছিল, সেগুলো কেটে বাংকার করেছে, মাটি
খুঁড়ে তার মধ্যে বাংকার খুঁড়েছে, সেই বাংকারের মধ্যে মিলিটারিরা আশ্রয় নিয়েছিল। ওর মধ্যে অনেক দুধের কৌটা থেকে শুরু করে অনেক কিছু পাওয়া গেছে। হ্যাঁ, মানে মানুষ যখন বাস করতো সেটা বোঝাই যাচ্ছে। তারপরে চেয়ার টেবিল আনুষঙ্গিক যা জিনিসপত্র রেখেই তো চলে গেছিল সব। আমাদেরটা আরেক বাড়ি থেকে আরেক বাড়ি, মানে যে আগে গেছে সে তার জিনিস নিয়ে গিয়ে সাজিয়ে নিয়েছে ঘর বাড়ি, কাউকে কিছু বলার নেই। আবার নতুন করে বাবা সব আমাদের করে দিয়েছিল। যদিও বাবার কষ্ট হয়েছিল, বাবা তো স্কুল টিচারই করতো, আর ফটো আর্টিস্ট, ওই ড্রয়িং শেখাতো, আর্ট করতো, অয়েল পেন্টিং করতো, এইসবেও বাবা খুব মানে কি বলবো, আমার বাবা ঘুমোতো না, খুব কষ্ট করে খুব পরিশ্রম করতে পারতো। হ্যাঁ, আর বেড়া বাঁধা থেকে শুরু করে টালি সেট করা থেকে শুরু করে কি পারতো না। আসলে এত কিছু শিখেছে কি করে আমি তাই ভাবি। কারণ আর এত সহনশীলতা কোথা থেকে হয়? ভালো শিক্ষা প্রতিষ্ঠানে না পড়লে, না থাকলে না, আর ভালো লোকের সংস্পর্শে না থাকলে কেউ ভালো হতে পারে না। হ্যাঁ, সংস্কৃতি বলে দেয় সে কি হয়। বাবা রামকৃষ্ণ ছাত্রাবাস থেকে মানে পরবর্তীকালে পড়াশোনা করেছে, ওই পার থেকে এসে এই পারে। ধীরে ধীরে ঢাকা থেকে কলকাতায় আসতো, আমার বাবা গল্প করেছে। তো এখানে সাইকেল নিয়ে পুরো কলকাতা বাবা ঘুরে বেড়াতো, কারণ মিজোরামে তো করতো তো না সব কিছু। তখন আর্ট কলেজ বলতে তো ওটাই ছিল না। আমি যখন কলকাতায় আসি বাবা হাত ধরে আমাকে আর্ট কলেজ দেখিয়ে দিয়েছে, তারপরে মিউজিয়াম নিয়ে গেছে, চিড়িয়াখানা নিয়ে গেছে, বাবা সব দেখিয়েছে আমাকে। দাদারা তেমন কিছু দেখায়নি। যখন এখানে আসলাম কলকাতায় তখন দাদারা বললো যে বিয়ে হোক বরের সাথে সব ঘুরবি। কিন্তু শেষদা বলছি মেজদা আমাকে ইয়েতে নিয়ে গেছে, লালকুঠি, তারপরে জয়মাকালী বোর্ডিং যে থিয়েটার, এগুলো দেখিয়েছে মেজদা। আর শেষদা একবার বন্ধুদের সাথে, বন্ধু মানে কি আমার মামাতো মাসতো দাদা এসেছিল সারকানি যাই থিয়েটার দেখাতে, যে ঘুরে ঘুরে স্টেজটা ওঠে দেখাতে। দাদা তো কিছু দিয়ে যাবে না, বোনকে নিয়ে যাবো না। তারপর আমার আর দুই দাদা বলে কি, মামাতো আর মাসতো দাদা বলে কি, কেন? আরে বুকু তো অ্যাডাল্ট হয়েছে, চল না, নিয়ে কিছু হবে না। যখনই রোগিণী নায়িকার যখনই নর্তকীরা নাচ করে তখনই দাদা বেরিয়ে যায়। এই তো কাণ্ড। যাই হোক, ওই দাদার কথা বলছি। 71 সালের যুদ্ধটা সে তো থামলো, তারপরে দাদা কলকাতায় চলে আসলো, তারপরে পড়াশোনা করলো, সব কিছু করে তারপরে দাদা চলে আসলো। আসার দিনে খুব কাঁদছিলাম। দাদা বললো, আরে আমি কলকাতায় যাব, তোকে কত ইয়ে দেবো, দামি দামি ব্যাগ দেবো, তারপরে তোকে ড্রেস কিনে দেবো, তুই কাঁদছিস কেন? আর তুই মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমার কাছে চলে আসবি, আমাদের কাছে চলে আসবি আর কি। তারপরে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসলাম, আমার কোনো দুঃখ ছিল না, কেন দাদা ছিল তো। দাদা এত ভালোবাসতো, আর কখনো অন্য দাদার এসে জানেন এত বড় একটা লাল বাক্স রাখতো, ওই বাক্সের মধ্যে টাকা থাকতো। ওই বললো যে ওই টাকা আমি যথেচ্ছভাবে খরচ করতে পারতাম, কিন্তু না, আমি ভীষণ সংসারী ছিলাম তখন। আমার দাদা যখন বলতো যে মেজদা যখন বলতো, মেজদা একটু সংরক্ষণশীল ধরনের ছিল, মেয়েদের এত স্বাধীনতা দেওয়া পছন্দ করতো না। কিন্তু শেষদা বলতো বুকু তো সংসার সাজিয়ে দিচ্ছে আমাদের। হ্যাঁ, আর ওর তো সকালাত বলে কিছু নেই, আর ও তো দামি শাড়ি দামি জিনিস কিচ্ছু চায় না, তাহলে কেন বোনকে মাথায় তুলেছি এসব কি? কারণ একদিন আমি কি করেছিলাম জানেন, দাদাদের প্রচুর টাকা, তো শেষদার এত মানে কন্ট্রাক্টারই এত পয়সা আসতো, এত খোলামেলা রাখতো, কখনো কোনো দাদার কাছে হাত পাততে হয়নি। আমার স্কুলের কলেজের সমস্ত খরচ কিন্তু আমার দাদা করেছে। আমি যে গান শিখেছি, আমার দাদা আমাকে হারমোনিয়াম কিনে দিয়েছে, তবলার লোক, গানের মাস্টার সব রেখে দিয়েছিল। হ্যাঁ, দাদা খুব খরচ করেছে আমার পেছনে, আমার শরীর যাতে ভালো থাকে। আমাকে না ফল, দুধ, তারপরে ভালো মাছ, এইসব না, যেমন বাবার কাছে খুব আদরে বড় হয়েছে, তেমনি দাদাদের কাছেও এসেছিলাম। দাদা আমাকে খুব যত্ন করেছে। অন্য দাদারা বলতো যে পয়সা পেলে পেলে অন্যরকম হয়ে যাবে, পয়সা দেখলে বোন অন্যরকম হয়ে যাবে। বাবাও বলেছে যে দাদাদের বৈভব দেখে ভুলে যেও না তোমার বাবা একজন স্কুল টিচার।
আমাকেই বলেছে জানেন, আমি সবার জন্য করি, আবার আমাকেই বলেছে। তারপরে একদিন না নিউজ পেপার, মনে পড়ে সব কথা, দাদাদের কথা বলতে গিয়ে, এই দাদার কথা বলতে গিয়ে আমি ওই কথাটা বলছি। নিউজ পেপারের লোক এসেছে, টাকা চেয়েছে, তো দাদার লাল বাক্সে টাকা ছিল না, মানে চেক পাইনি বা চেক ক্যাশ হয়নি, এরকম কিছু হয়েছে। তখন শেষদা বলে মেজদার যে ব্যাংক, মানে আলমারিতে টাকা থাকে, তো নিচের টাকা শোয়ানো আছে, এত কন্ট্যাক্টের একটা করে ছাড় ডালার হারে হয়, মানে 30-35 হাজার টাকা পেয়ে যায়। তখন আমি একটুও বানিয়ে বলছি না, হ্যাঁ দাদার অনেক, মেজদারও অনেক টাকা। তখন আমি দেখেছি যে এত টাকা যখন আছে, তো একটা 50 টাকার ব্যাপার, একটা লোক বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে, 3 বার করে আসছে, বলছি দিচ্ছে না, তা আমি ওখান থেকে টাকা নিয়ে দিয়ে দিয়েছি। তো যে বাইরের লোক কেন টাকা, তার ন্যায্য পাওনার টাকা চাইবে, আর পেপার ফার্স্টে প্রথমে তুই পড়িস, তাহলে কেন তুই টাকাটা দিবি না? দেখছিস তো শেষদার চেক ক্যাশ হয়নি, কোনো ভ্রুক্ষেপ নেই, শেষদাই সিংহভাগ খরচ করতো, 2 হাতে খরচ করতো। এই যে সল্টলেক থেকে, ভাড়া বাড়ি থেকে যে নিজের বাড়ি জায়গা কিনে বাড়ি করেছে, শেষদাই করেছে। শেষদা বলেছে হ্যাঁ আমিও তার সাথে সাথ দিয়েছি। যাই হোক, বাগুইটিতে ভালো বাড়ি হয়েছে। তারপরে সেই তখন মেজদা বলেছিল যে তুই বোনকে সত্যি কথা বলতে নিয়ে অনেকেই বলে, কিন্তু এগুলো সত্যি, মানে যা জীবনে ঘটেছে। দাদার কথা বলতে এসে বললাম মনটা কত বড়, তাই বলেছিল যে আমার বোন, যে বোন কলেজে যায়, নিয়ে আসে ব্যাগের মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়ে আসে রান্নার জন্য, আর সেই বোন টাকা নয় করবে বা ইয়ে করবে। একটা লোক বাড়িপুর ঘুরে যাচ্ছে, দেখছিস আমার কাছে টাকা নেই, তোর কাছে চেয়েছে, তুই দিলি না কেন? টাকা থাকতে এরকম করছিস কেন? খুব 2 ভাই খুব কথা কাটাকাটি হয়েছিল। তো সেই শেষদা কথা বলতে গিয়ে না 2 চোখে জল এসে যায়। মানে প্রত্যেকের জীবনেই অনেক ঘটনা থাকে, কিন্তু দাদার মৃত্যু আমি না মেনে নিতে পারিনি। আমার যেন মনে হয়েছিল যেন নিঃস্ব, রিক্ত, অসহায় হয়ে গেলাম, মানে আমার যেন কথা বলার আর কেউ নেই, জানেন তো, এইরকম হয়েছিল। দাদা লেবার মিস্ত্রি নিয়ে কাজ করতো, আল্লাহ থেকে আমার শাড়ি নিয়ে চলে যেত জানেন, আসার সময় 2টো নতুন শাড়ি নিয়ে ঢুকতো। আমি তো রান্না বান্না এসে নিয়ে ব্যস্ত থাকতাম। দাদা বলছে যে আমি তো, তুই নতুন শাড়ি আনলি কেন দাদা? বলে যে আরে আল্লাহ থেকে তো 2টো শাড়ি নিয়ে গেছি, ওই শঙ্করের বউকে দিয়েছি, ওই টমির বউকে দিয়েছি। আমি তখন বলছি আমি তো জানিই না। বলে তোরটা নিয়ে গেছি, তুই নতুন পর, ওদেরকে ওই তোর শাড়ি দিয়ে দিয়েছি। একদিন জ্যাকেট পরে গেছে, তো আসার সময় দেখছে কি জ্যাকেট ট্যাকেট কিছু নেই শীতের দিন। তা আমি বলছি কি রে, তুই জ্যাকেট পরে গেলি, বাইক চালিয়ে ভিআইপি দিয়ে আসলি, তোর ঠান্ডা লাগেনি? বলে কি আরে শঙ্কর তো অনেক দূরে যাবে, কাজ করতে করতে দেরি হয়ে গেছে, ট্রেনে যাবে, ওর শীতের পোশাক নেই, ও তো কাঁপবে রে, তাই আমি ওটা দিয়ে এসছি। আমি তাই বলে তুই ঠান্ডা লাগালি বুকে, তুই একেই ভুগিস। তখন বলছে না রে দেখ, জামাটা না এরমভাবে খুলে দেখাচ্ছে, ভেতরে পেপার দিয়ে মুড়িয়ে নিয়ে তারপরে এসেছে। বুদ্ধি দেখুন। তারপরে যে ওর হেড মিস্ত্রি, তাকে কিন্তু সে কিন্তু ওর কাজ করতে গিয়ে পড়ে গিয়ে মারা গেছে জানেন। ওর হাত করা পড়া হয়ে যেত, কিন্তু না, ও যে ওকে সব, ও তো নিজের অসাবধানে পড়ে গেছে, অসুস্থ ছিল, ও নিজের অসাবধানে পড়ে গেছে। ওর মুসলমান ছিল, আমার দাদাকে খুব ভালোবাসতো। দাদা ওকে লাইফ ইন্স্যুরেন্স করে দিয়েছে, জায়গা জমি করে দিয়েছে। ওর টিবি হয় না রোগ, ওই রোগ হয়েছিল। ওকে আমি নিজে, আমাকে ঠিক করে দিল যে ওকে 1 মাস আমাদের বাড়িতে খাবে, তুই রান্না করে ওকে দিবি, ওর থালা বাসন আমি ধুবো, কিন্তু ওকে খাওয়াবি। এই রকম জানেন তো। 1 মাস ও ডাক্তার দেখিয়ে তাকে ওষুধ খেয়ে ওই ছেলেটা ভালো হয়ে গেল, টমি ভালো হয়ে গেল। ওর কোনো অভাব রাখেনি, আমার দাদা কোনো অভাব রাখেনি। তারপরে কত গুণের কথা বলবো বলুন তো ওর। একদিন না 2টো নারকেল নিয়ে এসছে, আমি তো নারকেল আনলি হঠাৎ, আর তারপর মানে ছোবড়া শুদ্ধ। বলে আমি যে গ্যারেজটার CA 34-এ আমার দাদার অফিস ছিল,
আর ওখানে নারকেল গাছ ছিল ওই বাড়িওয়ালার। তো নারকেল পড়েছে, নারকেল এবারে ওখানে থাকে না, ভাড়াটেরা থাকে। তো আবার নারকেল আবার গাছ থেকে পড়ে কিনা, পড়ে নাকি, তুই চুরি করেছে তোর লেবাররা। বলে না রে বোন, বিশ্বাস করে, এখন আমাদের বাড়িতে নারকেল ধূপধাপ পড়ে, আপনারা বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না যে নারকেলও পড়ে। হ্যাঁ, সেই দাদা বলেছিল যে মায়ের মৃত্যু আমি দেখতে পারবো না, সত্যি তাই, মায়ের মৃত্যু দেখতে হয়নি, তার আগেই চলে গেছে। যাই হোক, দুটো ছোট বাচ্চা রেখে গেছে, একটা 2 মাসের বাচ্চা, একটা হলো 5 বছরের একটা মেয়ে, দুটোই মেয়ে। হ্যাঁ, এই রুটি করতে এসে দাদার গল্প করলাম। মানুষ যে মরে গেলে এত বডি ঠান্ডা হয়, এই প্রথম দেখলাম। দাদার বডি টাচ করেছিলাম। হ্যাঁ, 2000 সালে দাদা মারা যায়, মার্চ মাসে 16 তারিখে। দাদার অভাব কেউ পূরণ করতে পারবেন না। দাদা আমাকে বাবা মার মতো স্নেহ ভালোবাসার সাথে বড় করেছে, পড়াশোনা শিখিয়েছে। তো দাদা যখন মারা যায়, আমি একটা স্বপ্ন দেখেছিলাম, কাকতালীয় হলেও সত্যি স্বপ্নটা। আমাকে বলেছিল তুই আমার সঙ্গে চলে আয়। আমি বললাম না, আমি যাব না। কি না? তখন তো খেয়াতে কেষ্টপুর পার হতাম, ব্রিজ পার হতাম, ব্রিজ তখন ছিল না, বাসের সাঁকো ছিল। তো দেখছি ও লাফ দিয়ে চলে গেল, আমাকে বলে তুই এইভাবে আয়। আমি যেতে পারলাম না। হ্যাঁ, তারপরে আমি ওর কাজের দিন যখন যাচ্ছি রিক্সা করে, আমাকে কে যেন বলছে কানে কানে, মানে কানের সামনে সে বলছে। আমি খুব দুঃখ করে কাঁদছিলাম যে দাদা শুধু আমাদের সংসার না, সমাজের সবার ভালো করতো, সবার ভালো করতো, সব ভাই বোনকে সমান ভালোবাসতো। তো দাদা তুই চলে গেলি, আমাদের ফ্যামিলিটার কি হবে? আমাকে কি বললো জানেন? তুই তো রইলি। আমি যতদিন ছিলাম, যখন আমার গায়ে শক্তি ছিল, আমি সবাইকে করেছি জানেন, যার অসুখ বিসুখ হতো কিন্তু আমি ছুটে ছুটে চলে যেতাম, ফ্যামিলির জন্য প্রচুর করেছি জানেন। কিন্তু কে বা কাকে মনে রাখে, কিছু যায় আসে না। আমার শান্তি আছে যে আমি করতে পেরেছি, এটা আমার বড় শান্তি। মা যতদিন বেঁচে ছিলেন, মা দীর্ঘ জীবন বেঁচেছে, 92 বছর বেঁচেছে মা। আমি মাসে 2 বার করে মার কাছে চলে যেতাম, কারণ দাদা মা তো প্রাণ ছিল। দাদাকে আমি বোন হয়ে আমার এত কষ্ট, তাহলে আমার মা বাবার কত কষ্ট হয়েছে বলুন, সন্তান যদি মা বাবার সামনে চলে যায়। যাই হোক, আজকে তার দাদা নেই, কিন্তু আমার সংসারটা আমাকে সামলাতে হবে, সমাজের সাথে সবার সাথে সাথ দিয়ে চলতে হবে, তাই না? অনেক কথা বললাম নিজের বাড়ির ভাই দাদাদের কথা, বিশেষ করে শেষদার কথা। শেষদা অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে, অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। জানেন, একবার দাদা বাড়িতে সবাই ভাই বোন মিলে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছিলাম, এমন সময় কোথা থেকে একটা চড়ুই পাখি উড়ে এসেছে। তো দাদা ভয় দেখাতে গেছে, তীর ধনুক আছে না, নিজেরা বানায়, ও ডাউ পাখি ওরা মেরে মাংস টাংস খায়, ওইসব দাদারা ওইসব সব ব্যবস্থা আছে। গ্রামের ছেলেরা একটু দুষ্টুই হয়, ও সবে তাক করতে গেছে, ও কিন্তু পাখিটাকে মারতে চায়নি, তাড়াতে গেছে, পাখিটা গেঁথে গেছে জানেন তো। সেই যে পাখিটা ঝপ করে পড়লো, তারপরে পাখিটার মাথায় জল টল সব দেওয়ালো, পাখিটা বাঁচলো না, মরে গেল। সেই থেকে দাদা জীবনে কোনোদিন আর ওই ধনুক তীর দিয়ে আর হাতে তোলেনি। আর পশু পাখির প্রতি এতই মায়া যে সব ছেড়েই দিল। বাড়িতে টমি বলে একটা কুকুর ছিল, অ্যাসোসিয়ান, সেও, তাকে দাদা কিনে আনেনি। সল্টলেকের বাড়িতে কাজ করতে গিয়ে ওর কি বলে, ওই বাড়ির মেয়েটার বিয়ে হয়ে যায়। তখন বলে, বিবেকানন্দ দা তোমাকে একটা কথা বলবো, আমি কুকুরটা তোমাকে দেব, তুমি রাখবে? ওই কুকুর নিয়ে ওকে পোষ মানাতে তো সময় লাগবে, 7 দিন 10 দিন পোষ মানিয়ে তারপরে ওর গ্যারেজে নিয়ে এসে সিএতে রেখেছিল। তারপরে ওখান থেকে বাগুহেটিতে বাড়ি হলে আমি একা থাকি সন্ধ্যাবেলা, তাই কুকুরটাকে নিয়ে এসে রেখেছিল, টমি বলে। হ্যাঁ, ওকে নিয়ে এসেছিল। এইরকম বহু ঘটনা দাদার জীবনে, মানে দাদার কাছ থেকে অনেক কিছু
শেখার আছে, অনেক কিছু শিখেছি আমি। স্নেহ, দয়া, মায়া, ভালোবাসা, কর্তব্য, দায়িত্ব, কি না শিখিয়েছে দাদা, সব শিখিয়েছে। তাই এখন এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলিতে 27 বছর ঘর করলাম। আজ আমাদের এখানে কোনো পাড়ায় আর কি কোনোদিন কেউ বলতে পারবে না আমরা যারা কখনো অশান্তি করেছি বা কিছু হয়েছে। সবই জায়গার অভাবে যে যার মতন জায়গা করে নিয়েছে। আচ্ছা, এবার আমি তাহলে রান্না দেখাই। গল্প, জীবনের গল্প করতেই তো সময় চলে যায়, অন্য গল্প কি বলবো, অনেক গল্প আছে। আমার দাদা এত ভালো ছিল, এই যে কন্ট্রাক্টরিতে ইয়েতে ডাক পড়েছিল, জ্যোতিবাবু ছিলেন না মুখ্যমন্ত্রী, ওনার স্ত্রী কমলা বসু দাদাকে খুব ভালোবাসতো। যখনই টেন্ডার নিয়ে ওনাদের বাড়ি কাজ করতে যেত, জ্যোতিবাবুকে খুব কাছ থেকে দেখেছে, খুব মানে, তাহলে সবাই কি চান্স পায়? ভালো ছিল বলেই তো তাকে এক ডাকে সবাই চিনতো না, বিবেকানন্দ কুণ্ডু। হ্যাঁ, আচ্ছা আমি এখন তাহলে রান্না দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখুন, এই যে উষ্ণ গরম জল নকশোহা নিলাম। হ্যাঁ, হ্যাঁ, একটু সামান্য লবণ দিলাম। হ্যাঁ, লবণ দিয়ে আর কিছু না, কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছু না, তেল কিচ্ছু না, শুধু জল দিলাম। হ্যাঁ, জল দিয়ে এটা এইভাবে ঘুরিয়ে 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 মাখবো। হ্যাঁ, দেখুন, আপনারা ভাবছেন কি সারাদিন এই কড়াইটা নিয়ে, এই কড়াইটা আমার এত প্রিয় কি বলবো। এই যে দেখছেন না, এই যে হয়ে গেল, কত ইজি, কত ইজি হয়ে গেল দেখছেন, একদম নরম, কোনো অসুবিধাই নেই এটা রুটিটা ডোটা করতে। এই ময়াম দিয়ে এই যে একটু নরম হয়ে গেল দেখুন। এখন আমি এর মধ্যে একটু তেলের হাত দেব। হ্যাঁ, এই যে সামান্য এক ফোঁটা তেল আমি এর মধ্যে নিয়ে নিলাম। এই আমার হাত ছেড়ে যাবে এখন। হ্যাঁ, এই আটাটাকে, ময়দাটা কিন্তু বেশি শক্ত হবে না, নরম হবে। হ্যাঁ, এর মধ্যে আমি আরেকটু হাতে ময়দা নিয়ে নিলাম, কম বেশি হতেই পারে জল, কিন্তু এই হয়ে গেল। হ্যাঁ, এই এরকম ভাবে আমি এবার ডোটা মেখে তেলের হাত দিয়ে 5 মিনিট রাখবো। হ্যাঁ, তারপরে আমি গুটি করে ভেজে আপনাদের দেখাচ্ছি। এই তো, এই দেখুন তেল সামান্য, এটা দিয়ে এই এটা একটু 5 মিনিট থাকবে। হ্যাঁ, দেখুন ডোটা দেখুন এরকম হবে। হ্যাঁ, নরম হবে কিন্তু। হ্যাঁ, নরম হবে। হ্যাঁ, এরকম 5 মিনিট রেখে তারপরে আমি রুটিটা ভাজছি। হ্যাঁ, লেচি কেটে রুটি বেলে ভেজে দেখাচ্ছি। দেখুন এই লেচি কাটছি। হ্যাঁ, আচ্ছা দুটো ভেজে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, আচ্ছা এই চাটু বসিয়ে দিলাম। দেখুন হাতে গোল করে নিলাম।
এরকম ফুলেছে, দেখেছেন তো? আচ্ছা, আপনারা দুটো উনুনে রুটি করবেন, খুব ভালো হবে। হ্যাঁ, একটাতে ভাজবেন আর একটাতে সেঁকবেন। হ্যাঁ, দেখবেন খুব ভালো হবে। এই যে এটা দেখছেন ফুটি 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 হবে, তারপরে গা সেঁকবেন। হ্যাঁ, আগেই কিন্তু সেঁকবেন না। ব্যাস, এবার দেখুন। এইবার আমি আপনাদের দেখাচ্ছি রুটি। একদম দেখেছেন তো কেমন সুন্দর হয়েছে রুটি, ফাঁকা। হ্যাঁ, আটার গুটিটা সুন্দর বেলা হলে তবেই কিন্তু ভালো হবে। আমি চটপট দেখালাম। দুটো রুটি সুন্দর হয়েছে, দেখুন। এই দেখুন। হ্যাঁ, এইভাবে রুটি হবে। হ্যাঁ, খেয়ে দেখবেন রুটি একদম নরম সফট হবে। হ্যাঁ, এবং হটপটে রেখে দিবেন, একদম শক্ত হবে না। হ্যাঁ, আচ্ছা, রাখছি তাহলে। এখনকার মতন আবার নতুন ভিডিও নিয়ে আসবো। এখন এই রুটিটা যে আমি দেখালাম, ভালো লাগলো তো? দেখুন। হ্যাঁ, এইরকম রুটি। হ্যাঁ, ময়দার রুটি। আর এই রুটির সাথে এখন শাহী পনির করবো, সেটা আপনাদের এখন দেখাবো। হ্যাঁ, আসছি।